কলকাতা শহরের চেনা ল্যাম্পপোস্টের আলোর নিচে লুকিয়ে আছে এক অন্ধকার ধূসর জগৎ, যেখানে অপরাধ শুধু একটা ঘটনা নয়, বরং মানুষের মনের এক চরম বিকৃতি। যাদেরকে দেখে আমরা সুস্থ স্বাভাবিক মানুষ মনে করছি, যাদের সাথে আমরা সবসময় চলছি, হতে পারে তাদের সেই পরিচিত মুখের আড়ালেই লুকিয়ে আছে এক অন্ধকার ভয়ানক দিক। ভালো মানুষের মুখোশ পরে এই লোকগুলোই হয়তো করে যাচ্ছে জঘন্য সব অপরাধ। হতেই পারে আমাদের কাছের কোনো মানুষই এমন অপরাধী, কে জানে। মানুষের চেহারা দেখে তো আর সে কেমন তা বিচার করা যায় না। আবার দীর্ঘদিন মেশার পরেও একটা মানুষের আসল রূপ আমাদের সামনে আসে না। কলকাতার সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে ভয়ানকভাবে খুন হয়, আর এই খুনেরই তদন্ত দেওয়া হয় মদ্যপ এক লেডি অফিসারকে, যে কিনা নিজের জীবনের ট্রমা নিয়েই কোনোভাবে দিন পার করছে। এই তদন্তের খুনি বেশ চৌকস, কোনো হদিস রেখে যায়নি নিজের। কলকাতা পুলিশ আর এই লেডি অফিসার মিলে কি পারবে সেই খুনিকে খুঁজে বের করতে? বন্ধুরা, চলুন আমরা আজকে শুনে আসি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ব্রাউনের গল্প। রিটা ব্রাউন একজন নামকরা চৌকস পুলিশ অফিসার। যে কোনো কেসের তদন্ত সে অনায়াসে করে ফেলতে পারে। অন্যান্য পুলিশ অফিসারেরা যেসব কেসের তদন্ত করতে গিয়ে হিমশিম খায়, রিটা ব্রাউনকে ঠিক সে ধরনের কেসই দেওয়া হয় তদন্ত করার জন্য। রিটার বাবাও একজন বেশ নামকরা পুলিশ অফিসার ছিল। অল্প সময়ের ভেতরে সে গোল্ড মেডেলও জিতেছিল। কিন্তু একটা কেসের তদন্ত করতে গিয়ে ক্রিমিনালদের হাতে সে মারা পড়ে। একটা সময় রিটা বেশ নামকরা অফিসার থাকলেও জীবনের একটা ট্র্যাজিক পয়েন্টে এসে সে ধীরে ধীরে নিজের কাজ থেকে দূরে সরে যাচ্ছে। দুর্ধর্ষ সব কেসের তদন্ত করার বদলে সাদামাটা কেস নিয়েই সে এখন কাজ করে। রিতার নিতিন নামের একটা লোকের প্রেমে পড়েছিল। নিতিন একজন বিশিষ্ট মন্ত্রী ছিল, যে কারণে তাদের লাভ স্টোরিও পত্রিকায় তখন অহরহ ছাপা হতো। নিতিনও রিটাকে অসম্ভব ভালোবাসত। একটা সময় রিতা প্রেগনেন্ট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মিসক্যারেজ হয়ে যায়। তবে রিটার জীবন পরিবর্তন হয় তখন, যখন নিতিন একটা হেলিকপ্টার ক্র্যাশে মারা যায়। এরপর থেকে রিটা একা হয়ে পড়ে। তখন থেকেই সে নিজের মায়ের সাথেই থাকে। আগের মতো কাজে আগ্রহ নেই, সবসময় মদ্যপান করতেই থাকে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না। তার মা তাকে খেতে বলতে বলতে ক্লান্ত, কিন্তু রিটার খাবারেরও রুচি নেই। তার জীবন যেন পুরো নষ্ট হয়ে গেছে। বলতে গেলে রিটার মাও একা, শুধু তার একটা বান্ধবী আছে বার্থা নামে। রিটার কাছের মানুষ বলতে শুধু এরাই আছে। দীর্ঘ 2 বছর এভাবে এলোমেলো জীবনযাপনের পর রিটার কাছে একটা কল আসে, আর এই কলটাই হয়ে যায় তার জীবনের নতুন টার্নিং পয়েন্ট। কলটা করেছে রিটায়ার্ড পুলিশ অফিসার সুধেন্দু। সিএম সৃজন তাকে নতুন করে ডেকে নিয়েছে একটা কেসের হেল্পের জন্য। সুধেন্দু যখন রিটাকে সিএম এর অফিসে ডেকে নেয়, তখন সে একটা মিটিংয়ে ছিল। কল পেয়ে সে সাথে সাথেই সিএম এর অফিসে যায়, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল কমিশনার, সুধেন্দু আর সিএম। আসলে সিএম এর স্কুল জীবনের বন্ধু কলকাতার বিশিষ্ট ধনী লোক ধীরাজের মেয়ে অহনার খুন হয়েছে নৃশংসভাবে, আর সেই খুনের তদন্তের জন্যই সিএম স্পেশাল একটা টিম তৈরি করছে, যাতে যত দ্রুত সম্ভব এই কেসের সমাধান হয়ে যায়। রিটা না চাওয়া সত্ত্বেও তাকে আবারও ডিটেকটিভ ডিপার্টমেন্টে ফিরিয়ে আনা হয়, আর এই কেসের দায়িত্ব দেওয়া হয় সিএম এর নির্দেশ। তাই রিটার কিছুই করার ছিল না। যদিও রিটাকে এমন একটা হাই প্রোফাইল কেস দিয়ে ফিরিয়ে আনায় কমিশনার খুব একটা খুশি হতে পারেনি। তো রিটাকে এই কেসে হেল্প করার জন্য নিয়োগ দেওয়া হয় ইন্সপেক্টর অর্জুনকে। অর্জুন বয়সে আর অভিজ্ঞতায় 2 দিক থেকেই রিটার তুলনায় ছোট, তবে অর্জুন নিজেও খুব ভালো একজন পুলিশ অফিসার। অর্জুন নিজের বাবার সাথে একা থাকে। তার মা মারা গেছে বহু আগেই, আর স্ত্রী মেয়ে বছরখানেক আগে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এই ঘটনার পর অর্জুনের জীবনও বদলে যায়। বাবাকে সাথে নিয়ে সে একটা চুপচাপ নিঃসঙ্গ জীবন কাটাতে থাকে। কাজ থেকে ফিরে অর্জুন ডাইনিং টেবিলে বসে, যেখানে তার মেয়ের সাথে সে একটা পাজল সলভ করছিল, যেটা সলভ করার আগেই তার মেয়ে মারা গেছে। তাই রোজ সে এই পাজল কিছুটা করে মেলানোর চেষ্টা করে। চুপচাপ থাকতে থাকতে তার বাবা আর তার মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো অর্জুনকে নিয়ে রিটা কলকাতার বেলগাছিতে ক্রাইম স্পটে যায়। বাড়িটা খুব ধনী মানুষদের থাকার মতো না। এত ধনী পরিবারের মেয়ে এমন একটা জায়গায় থাকতো ভেবে রিটার কিছুটা খটকা লাগে। তো ক্রাইম স্পটে গিয়ে দেখা যায় অহনার হাত পা কেউ খাটের চারপাশে বেঁধে ঝুলিয়েছে, এরপর গলা কেটে ফেলেছে। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে ফ্লোরে পড়েছিল, চারিদিক রক্তে মাখামাখি। এই ভয়ানক দৃশ্য দেখে একজন নতুন নিয়োগপ্রাপ্ত কনস্টেবল বমি করে দিয়েছিল, যে কারণে ফ্লোর খানিকটা মুছে ফেলায় ক্রাইম সিন অনেকটাই ভেস্তে গেছে। তো রিটা খেয়াল করে ফ্ল্যাটে বুকশেলফে তেমন কোনো ফিকশনের বই নেই, কিন্তু পাখির অনেক ছবি আছে। তার মনে হয় অহনা হয়তো মুক্তি পেতে যাচ্ছিল,
ক্রাইম স্পটে কোনো মার্ডার ওয়েপনও ছিল না। অর্জুন আর রিটা বিল্ডিংয়ের ওয়াচম্যানকে ডেকে আনে জিজ্ঞাসাবাদের জন্য। সেই প্রথম ডেড বডি আবিষ্কার করেছিল। সে এসে জানায় টহল দেওয়ার টাইমে অহনার ফ্ল্যাটের দরজা খোলা দেখে সে ভেতরে ঢুকেছিল, আর ভেতরে ঢুকেই দেখে এই অবস্থা। এরপর পুলিশে খবর দিয়েছে। তার কাছ থেকে রিটা আর অর্জুন জানতে পারে অহনা এখানে একাই থাকতো। শুধু মাঝে মাঝে অহনার বড় ভাই সঞ্জয়, বান্ধবী শেফালি আসতো। আগে কাজের মাসি মায়াও আসতো, যে মাস দুয়েক যাবৎ আসছিল না। ওয়াচম্যান আরও জানায় মাঝে মাঝে চশমা পরা আরেকটা ছেলেও আসতো অহনার কাছে। তো খোঁজ নিয়ে জানা যায় ফ্ল্যাটটা অহনার নিজের না, আরেকজনের ফ্ল্যাটে সে ভাড়া থাকতো, যে ছিল বধির, অর্থাৎ কানে শুনতে পায় না। ঘটনাস্থলে কলকাতা পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড দুর্গাবাবু আসে। দুর্গাবাবুই জানায় তেমন কোনো প্রমাণ ঘটনাস্থলে পাওয়া যায়নি। খুনি বেশ প্রস্তুতি নিয়ে এসেছিল, হয়তো পলিথিনে নিজেকে মুড়িয়ে এসেছিল, যে কারণে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। আর খুনটা রাত 11টা থেকে 2টার ভেতরে হয়েছে। এক্স্যাক্ট সবকিছু ফরেন্সিক রিপোর্ট এলে তবেই জানা যাবে। তো রিটা খেয়াল করে অহনার হাতে কাটা দাগ। দুর্গা জানায় অহনা হয়তো নিজেকে আঘাত করার জন্যই এভাবে হাত কেটেছিল। যাই হোক, সেদিনের মতো অর্জুন আর রিটা বাসায় ফিরে যায়। দুর্গাবাবু ময়নাতদন্তের দায়িত্ব বাগচি নামের একজনকে দিয়েছিল। পরদিন রিপোর্টে জানা যায় অহনার শরীরে তেমন অস্বাভাবিক কিছুই ছিল না। ধর্ষণের চিহ্ন, আক্রমণ প্রতিহত করার কোনো চিহ্নই ছিল না। এই কারণে ধর্ষণের মোটিভ জানা যায় না কোনো। এদিকে অহনার ফ্ল্যাটে সবকিছু ঠিক জায়গায় থাকলেও তার ফোন ছিল না। ফোন ট্রেস করলে দেখা যায় সেটা 11:30 অবধি অহনার ফোন অন ছিল। এরপর 11:53 নাগাদ ফোন অফ হয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ নেই। হতে পারে খুনি ফোনটার সাথে নিয়ে গেছে। রিটা অর্জুনকে নিয়ে অহনার ফ্যামিলির সাথে দেখা করতে যায়। বিশাল বড় প্রাসাদে অসংখ্য কাজের লোকের মাঝে অহনার বাবা ধীরাজ, মা ননি আর ভাই সঞ্জয় শুধু থাকতো। এত বড় বাড়ি রেখে অহনা অমন একটা জায়গায় কেন থাকতো ভেবে রিটা অবাক হয়। অহনার বাবা আর মাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় অহনা নিজে পুনরুত্থান নামের একটা এনজিওতে কাজ করত। এই এনজিওটা রেড এরিয়াতে থাকা মেয়েদের, বাচ্চাদেরকে নিয়ে কাজ করত। অহনা নিজের কাজ নিয়ে থাকতো, বাসা থেকে কোনো টাকা নিত না। সেই টাকা দিয়ে সে যে ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারত সেখানেই থেকেছে। ধীরাজের সাথে অহনার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এরপরেও ধীরাজ রিটাকে মিথ্যা বলে এই বিষয়ে, জানায় অহনার সাথে তার নর্মাল সম্পর্কই ছিল। অহনার মা ননির কাছ থেকে রিটা জানতে পারে সঞ্জয়ের মা মারা যাওয়ার পর অহনাকে সহই ননিকে বিয়ে করেছিল ধীরাজ। আর সঞ্জয়ের সাথেও অহনার খুব ভালো সম্পর্ক ছিল। সঞ্জয় বলতে গেলে নিজের বোনের জন্য একদম পাগল। সঞ্জয় এলে দেখা যায় সে একেবারেই ভেঙে পড়েছে। সঞ্জয় জানায় অহনার ফ্রেন্ড বলতে শুধুমাত্র একমাত্র শেফালি ছিল। একজন বয়ফ্রেন্ড ছিল সৈকত নামের, যার সাথে অহনার ব্রেকআপ হয়ে গেছে 2 মাস আগেই। এর পরেও সৈকত অহনাকে ডিস্টার্ব করত। সঞ্জয় জানায় অহনা ড্রাইভ করতে পারত না, আর এই কারণেই তার জন্য ড্রাইভার রেখে দেওয়া হয়েছিল। কিন্তু আগের ড্রাইভার চলে যাওয়ায় অহনাকে রাজু নামের একজন নতুন ড্রাইভার দেওয়া হয়। রাজু মাঝে মাঝেই অহনাকে কাছ থেকে আনতে যেতে রাজি হতো না। এই কারণে সঞ্জয় নিজেই পিক করতো অহনাকে। এমনকি একবার রাজু অহনার কাজ নিয়ে বাজে কথা বলায় সঞ্জয়ের সাথে রাজুর ঝামেলাও হয়েছিল। রিটা রাজু আর শেফালির অ্যাড্রেস আর ছবি নিয়ে নেয়। সঞ্জয় জানায় অহনাকে সে খুব একটা দামি ফোন গিফট করেছিল। রিটা ফোনের মডেলটাও জেনে নেয় তার কাছে। সঞ্জয়ের ওয়াইফ অনন্যা কাজের সূত্রে ক্যালিফোর্নিয়াতে ছিল। রিটা সঞ্জয়কে বলে আসে অনন্যা ফিরলে সে যেন তার সাথে দেখা করে। এখান থেকে ফিরে আসার টাইমে ধীরাজ রিটাকে বলে সে যাতে খুব দ্রুত খুনিকে ধরে ফেলে। কথাটা সে অনেকটা হুমকির মতো করেই বলে রিটাকে। তো এদিকে খুন হওয়ার দিন রাতে অহনা কোথায় গিয়েছিল সেটা ট্রেস করা হয়। জানা যায় অহনা একটা বারে গিয়েছিল। রিটা নিজে বারে যায় খোঁজ নিতে, আর অর্জুনকে পাঠায় শেফালির সাথে দেখা করতে। অর্জুন শেফালিকে গিয়ে পায় না। তার ঠিকানায় জানিয়ে আসে শেফালি যাতে পুলিশের সাথে দেখা করে। এদিকে রিটা বারে গিয়ে সেখানকার ফুটেজ দেখে জানতে পারে সেই রাতে বার থেকে বের হওয়ার পর রাজুর সাথে অহনার ঝামেলা হয়েছিল। রাজু অহনাকে কিছু বলার চেষ্টা করছিল, এমনকি ব্যাগও টেনে ধরেছে। অহনা কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে ট্যাক্সিতে উঠে চলে যায়। এই দৃশ্য দেখার পর অহনা মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট হয়ে যায় রাজু। রাজুর ঠিকানায় গিয়ে জানা যায় রাজু সেখানে নেই। রাজুকে খুঁজে বের করতে অর্জুনকে নিয়ে রিটা চায়না টাউনে যায়। এখানে রিটার পরিচিত জন নামের একটা লোক আছে, যে মোটামুটি ছোটখাটো ধরনের এক স্মাগলার, তবে আন্ডারওয়ার্ল্ডের অনেক খোঁজখবর সে রাখে। জন অনেকটা রিটার ইনফর্মারের মতো। বিনিময়ে রিটা মাঝে মাঝে জনকে হেল্প করে। তো জনের কাছ থেকে রাজু কোথায় আছে সেটা শুনে নেয় রিটা। এরপর অর্জুনকে নিয়ে সেখানে যায়। রাজু তখন ড্রাগ কিনছিল। তাদেরকে দেখে প্রথমে রাজু পালানোর চেষ্টা করে। পরে অনেক চেষ্টার পর
অর্জুন আর রিটা রাজুকে ধরতে সক্ষম হয়। এদিকে ধীরাজ নিজের লোকের মাধ্যমে রিটার পার্সোনাল লাইফের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করছিল। কিন্তু কেন? তো যাই হোক, রাজুকে কাস্টাডিতে নেওয়ার পর সে যেখানে থাকতো সেই জায়গায় তল্লাশি চালানো হয়, কিন্তু সেখানে কোনো মার্ডার ওয়েপন বা এই ধরনের কিছুই পাওয়া যায় না। শুধু কয়েকটি ফোন উদ্ধার করা হয়, সেগুলো পরীক্ষা করে দেখা যায় সবকটি চুরি করা ফোন। তবে এর মধ্যে একটিও অহনার ফোন নয়। তার উপর সেদিন রাতে বার থেকে বের হওয়ার পর রাজু অহনার পিছু নেয়নি। আরেকটা প্রশ্ন সামনে আসে, সেদিন রাতে অহনা বারে কেন গিয়েছিল, আর কার সঙ্গেই বা গিয়েছিল? অহনার কল রেকর্ড পরীক্ষা করে দেখা যায় সে সবচেয়ে বেশি কথা বলতো দুইজনের সঙ্গে, সঞ্জয় এবং শেফালির সঙ্গে। তবে গত 1 মাস ধরে শেফালির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু কেন? রিটা শেফালির সঙ্গে দেখা করতে যায়, সেখানে জানা যায় সৈকত অহনাকে চিট করেছিল। অহনার অগোচরে শেফালি ও সৈকত সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর বিষয়টা অহনা জেনে গিয়েছিল। এই কারণেই শেফালির সঙ্গে তার ঝামেলা হয় এবং সে শেফালির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তবে শেফালি রিটাকে জানায় কাজের চাপের কারণেই নাকি অহনার সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সৈকতের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি সে রিটার কাছ থেকে গোপন রাখে। এদিকে অহনার বাবা ধীরাজ বারবার কেসটি দ্রুত সমাধানের জন্য চাপ দিচ্ছিলেন। এই কারণে সিএম রিটাকে ডেকে পাঠায়। সে জানায় যেহেতু সন্দেহভাজন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু প্রমাণও আছে, তাই আগে হোক বা পরে সে অপরাধ স্বীকার করবেই। সেই কারণে পরদিনই প্রেস কনফারেন্স ডেকে ঘোষণা দিতে চায় যে রাজুই অহনাকে খুন করেছে। রিটা বোঝানোর চেষ্টা করে যে তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি, এমনকি মার্ডার ওয়েপনও খুঁজে পাওয়া যায়নি, তাই এখনই সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। কিন্তু সিএম তার কথা শুনতে রাজি নয়। সে দ্রুত কেসটি ক্লোজ করতে চায়, তাই পরদিনই প্রেস কনফারেন্সের আয়োজন করে। রিটার মনে শুরু থেকেই সন্দেহ ছিল যে রাজু খুনি নয়, কারণ সেদিন রাতে সে অহনার পিছু নেয়নি। তাছাড়া রাজু এমন মাত্রা ড্রাগ অ্যাডিক্ট ছিল যে এতটা শক্তি প্রয়োগ করে কারো শরীর থেকে মাথা আলাদা করা তার পক্ষে প্রায় অসম্ভব। তাই পরদিন রিটা রাজুকে একটি কাগজ দিয়ে কিছু লিখতে বলে। রাজু যখন বাম হাত দিয়ে লেখা শুরু করে তখন রিটার সন্দেহ আরও দৃঢ় হয়, কারণ খুনি ছিল ডানহাতি। ফলে রাজু যে খুনি নয় সেই ব্যাপারে রিটা নিশ্চিত হয়ে যায়। এদিকে রাজুকে খুনি ঘোষণা করার জন্য প্রেস কনফারেন্স শুরু হয়ে গেছে, শুধু সিএম এসে পৌঁছায়নি। রাজু যে খুনি নয় সেটা জানানোর পরও কনফারেন্স বন্ধ না করে তাকে খুনি হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলতে থাকে। ফলে রিটা সরাসরি প্রেস কনফারেন্সে গিয়ে নিজেই ঘোষণা করে যে তদন্ত এখনও চলমান। সন্দেহের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করা হলেও সে প্রকৃত খুনি নয়। অনুমতি ছাড়া এমন ঘোষণা দেওয়ার কারণে কমিশনার রিটার বিরুদ্ধে নোটিশ জারি করে। এরপর অহনার শেষকৃত্যের অনুষ্ঠানে রিটা ও অর্জুন যায়। সেখানে তারা দেখতে পায় সঞ্জয়ের স্ত্রী অনন্যা দেশে ফিরে এসেছে, অথচ ফিরে আসার পরও সে তাদের সঙ্গে যোগাযোগ করেনি, যদিও আগে থেকেই বলা হয়েছিল। সেখানেই তাদের দেখা হয় ডাক্তার সন্দীপের সঙ্গে, যিনি একজন সাইকিয়াট্রিস্ট। অহনা নিজের পরিবারকেও না জানিয়ে তার কাছে কাউন্সেলিং করাচ্ছিল। সন্দীপ নিজেই রিটা ও অর্জুনের কাছে এসে পরিচয় দেয় এবং জানায় অহনা বেশ ডিপ্রেশনে ভুগছিল। সে সবসময় ভয় পেত কেউ তার ক্ষতি করতে পারে। হতে পারে সেটা শুধুই তার কল্পনা ছিল, আবার এটাও হতে পারে যে তার কাছের কেউ সত্যি তার ক্ষতি করার মতো অবস্থানে ছিল বলেই সে এমন ভয় পেত। সন্দীপের সঙ্গে কথা বলার পর তাদের দেখা হয় অহনার গৃহপরিচারিকা মায়ার সঙ্গে। ছোটবেলা থেকে মায়াই অহনাকে মানুষ করেছে, তবে অসুস্থতার কারণে গত 2 মাস ধরে সে কাজে আসতে পারছিল না। মায়া জানায় অহনার অগোচরে শেফালি ও সৈকতের সম্পর্কের বিষয়টি সে জানত, কিন্তু অহনাকে কিছু বলেনি, কারণ শেফালি ছিল তার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। মায়ের কাছ থেকে সৈকতের খোঁজ নিয়ে রিটা ও অর্জুন তার সঙ্গে দেখা করতে যায়। সৈকত একটি ল্যাবে কাজ করত। সেখানে গিয়ে তারা বুঝতে পারে অহনার মৃত্যুতে সে খুব একটা শোকাহত নয়। সৈকত জানায় অহনা কখনোই শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চাইত না, তাকে স্পর্শ করলেই যেন জমে যেত। এই কারণে সে অহনার সঙ্গে ব্রেকআপ করেছিল। আর খুনের দিন রাতে সে পুরো সময়টাই ল্যাবে কাজ করেছে। চাইলে সিকিউরিটি গার্ডের কাছ থেকে বিষয়টি যাচাই করে দেখা যেতে পারে। রিটা ও অর্জুন বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করে। গার্ডের বক্তব্য সৈকতের কথার সঙ্গে মিলে যায়। সে জানায় সেদিন রাত 9টার দিকে সৈকত তাকে নিয়ে সামনের মোগল রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গিয়েছিল। এরপর তারা ল্যাবে ফিরে আসে। রাত 2টার দিকে সৈকত একবার বাইরে বের হয়েছিল সিগারেট খাওয়ার জন্য, তারপর সকাল পর্যন্ত আর কোথাও যায়নি। তবে গার্ডের জবানবন্দি দেওয়ার সময় অর্জুনের কাছে বারবার তার বাবার ফোন আসছিল, ফলে তাকে কয়েকবার থেমে যেতে হয়েছিল। কিন্তু প্রতিবারই সে একইভাবে হুবহু একই কথা বলেছে। অবশেষে ফোন রিসিভ করার পরেও কোনো সাড়া না পেয়ে অর্জুন ভয় পেয়ে যায়। বাবার কিছু হয়েছে ভেবে সে দ্রুত বাড়ি ফিরে আসে,
কিন্তু এসে দেখে তার বাবা দিব্যি বসে মেয়ের খেলনা নিয়ে খেলছে। এদিকে সৈকতের ফোন ট্র্যাক করে দেখা যায় খুনের দিন তার ফোনটি সেই ল্যাবের লোকেশনেই বন্ধ হয়েছিল। এরপর ঠিক 25 ঘন্টা পর একই জায়গায় আবার চালু হয়। সৈকত সম্পর্কে আরও তথ্য জানার প্রয়োজন ছিল রিটার। সে যে পেনসিলভেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বলে দাবি করছিল সেটার সত্যতাও যাচাই করা দরকার ছিল, কিন্তু আইনি প্রক্রিয়ায় সেটা করতে অনেক সময় লাগতো। তাই রিটা অর্জুনকে নিয়ে লিসার কাছে যায়। লিসা রিটার মায়ের বান্ধবী বার্থার নাতনি এবং একজন দক্ষ হ্যাকার। লিসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে খোঁজ নিয়ে দেখে সেখানে সৈকতের নামই নেই। পরে আরও অনুসন্ধান করে জানা যায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল, কারণ সে তার এক গবেষণা সঙ্গীর গবেষণাপত্র চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, মেয়েটি যখন তার বিরুদ্ধে অভিযোগ করে তখন সৈকত তাকে শারীরিকভাবে আঘাত করেছিল, ফলে মেয়েটিকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এইসব তথ্য সংগ্রহ করে রিটা ও অর্জুন সেদিনের মতো বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার পর হঠাৎ রিটার মনে হয় ল্যাবে সেই সিকিউরিটি গার্ডের বক্তব্যটা যেন মুখস্থ করা কথার মতো শোনাচ্ছিল। সন্দেহের সত্যতা যাচাই করতে সেই রাতে সে মোগল রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে জানতে পারে যেদিন রাতে গার্ড ও সৈকত এখানে খেতে এসেছিল বলে দাবি করেছে সেদিন রাতে রেস্টুরেন্টটি খোলা ছিল না। আর তখনই রিটার সমস্ত সন্দেহ গিয়ে পড়ে সৈকতের ওপর। তাহলে কি সৈকতই খুনি? তো যাই হোক, সঞ্জয়ের সাথে তার স্ত্রী অনন্যার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সঞ্জয় সবসময় অহনাকেই বেশি গুরুত্ব দিত, যে কারণে অনন্যার সাথে তার একটা বড়সড় দূরত্ব তৈরি হয়েছিল। অনন্যা অনেক চেষ্টা করেছে সম্পর্কটা ঠিক করে নেয়ার, কিন্তু কোনো লাভ হয়নি। আর এই কারণে ধীরে ধীরে অহনার ওপরে অনন্যার একটা ক্ষোভ জমতে থাকে। সঞ্জয়ের ক্যারেক্টারও খুব একটা ভালো ছিল না। ঘরে স্ত্রী রেখে সে পতিতালয়ে যেত। তো এদিকে সৈকত আর শেফালিকে একসাথে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়। দুজনকে একসাথে বসিয়েই রিটা আর অর্জুন জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় সৈকত পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে ভায়োলেন্স করে রেস্ট্রিক্টেড হয়েছিল। এই বিষয়ে শেফালি কিছুই জানত না। শুরুতে দুজন অস্বীকার করলেও শেষে শেফালি স্বীকার করে নেয় যে তারা দুজন অহনাকে লুকিয়ে সম্পর্কে ছিল। অহনা সেটা জেনে যাওয়ায় শেফালির সাথে কথা বলা বন্ধ করে দেয়। এমনকি একদিন দেখা হওয়ার পর শেফালি যখন কথা বলার চেষ্টা করেছে তখনও অহনা কথা বলেনি। অহনা যে এই বিষয়ে জানতো সেটা আবার সৈকত জানতো না। তো তারা জানায় অহনা যেদিন খুন হয় সেদিন তারা শেফালির ফ্ল্যাটে একান্তে সময় কাটাচ্ছিল। আর ফোন অফ থাকার বিষয়ে সৈকত জানায় ল্যাবে যাওয়ার আগে বাইরের লকারে ফোন রেখে যেতে হয়। সেদিনও সে ফোন অফ করে লকারে রেখে গিয়েছিল, কিন্তু শেফালির বাসায় আসার সময় ভুল করে সেটা আর সাথে নেয়নি, যে কারণে 25 ঘন্টা তার ফোন অফ ছিল। সে চায়নি তার আর শেফালির সম্পর্কের কথা প্রকাশ পাক। এই কারণে শেফালির বাসায় আসার বিষয়টা লুকাতে গার্ডকে ঘুষ খাইয়েছিল মিথ্যা বয়ান দিতে, যাতে প্রমাণ হয় সে সেদিন ল্যাবেই ছিল। তো জিজ্ঞাসাবাদ শেষে রিটা আর অর্জুন বেরিয়ে আসে। তাদের পুরো সন্দেহ সৈকত আর শেফালির ওপর। ফোন অফ থাকায় সৈকত সেই রাতে আসলে কোথায় ছিল তার কোনো প্রমাণ নেই। তার ওপর সৈকতের অহনাকে মারার মোটিভ থাকলেও এভাবে নৃশংসভাবে খুন করার কি প্রয়োজন হলো সেটা বোঝা যায় না। অহনার ফোন লোকেশন ট্রেস করে রিটা বের করছিল মার্ডারের কিছুদিন আগ পর্যন্ত সে কোথায় কোথায় গিয়েছে। সেখানে সে জানতে পারে মার্ডার হওয়ার কিছুদিন আগে অহনা একটা ডিসপেন্সারিতে গিয়েছিল। সেখানকার রেকর্ড চেক করে রিটা জানতে পারে অহনা অ্যাবর্শন পিল কিনেছিল। নিজের লোকেশন থেকে এত দূরে গিয়ে পিল কেনার একটাই কারণ হতে পারে, অহনা প্রেগনেন্ট ছিল। এক্ষেত্রে অহনার খুনি হয়তো সেই সন্তানের বাবা, আর না হয় এমন কেউ যে এই ঘটনা ধামাচাপা দিতে চায়। এরপর রিটা অর্জুনকে নিয়ে আবারও কাস্টাডিতে যায় শেফালি আর সৈকতকে জিজ্ঞাসাবাদ করতে। এবারে তারা দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে, শেফালি রিটা আর সৈকতকে অর্জুন। শেফালি অহনার প্রেগনেন্সির বিষয় জানতো না। যখন সে এটা শোনে তখন তার সন্দেহ হয় বাচ্চার বাবা সৈকতই। যেদিন অহনা তাদের বিষয় জানতে পেরে রাগ করে চলে গিয়েছিল সেদিন সৈকত অহনার পিছে পিছে তার বাসায় গিয়েছিল। শেফালি জানায় সেদিন রাতেই হয়তো সৈকত আর অহনার মাঝে কিছু একটা হয়েছিল, যে কারণে অহনা প্রেগনেন্ট হয়। তার সাথে সম্পর্কে থাকা অবস্থাতেই সৈকত অহনার সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছে ভেবে শেফালি তার ওপর রেগে যায়। এদিকে সৈকত অর্জুনকে জানায় অহনার পেটের বাচ্চার বাবা সে নয়, কারণ অহনাকে সে কখনো টাচই করতে পারেনি। টাচ করতে গেলেই অহনা একদম ফ্রিজ হয়ে যেত, কাছে আসতে দিত না। আর যেদিন সে অহনার পিছে পিছে তার বাসা অবধি গেছে সেদিন অহনার বাসায় তার ভাই সঞ্জয় ছিল। সঞ্জয় দরজা খুলে সৈকতকে দেখে বলতে গেলে একরকম ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা বলে সৈকত ব্যঙ্গ করে যে মেয়ের ভাই এমন কড়া প্রকৃতির তার আবার বয়ফ্রেন্ড হবে কিভাবে। তো সৈকতের কাছে অর্জুন জানতে পারে অহনার সাথে তার পরিচয় হয়েছিল একটা ডেটিং অ্যাপের মাধ্যমে।
অহনার ফোনের ক্লাউড চেক করে রিটা আর অর্জুন জানতে পারে অহনা ওই একটা ডেটিং অ্যাপ বাদে আর কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় ইউজ করতো না। এদিকে অহনা প্রেগনেন্ট থাকার পরেও সেটা ময়নাতদন্তের রিপোর্টে কেন বলা হয়নি। রিটা ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে দুর্গাবাবুকে ব্যাপারটা জানায়। ময়নাতদন্ত যে ডাক্তার করেছিল অর্থাৎ বাগচি, সে তখন সেখানে ছিল না। দুর্গাবাবু বাগচির অ্যাসিস্ট্যান্ট ত্রিপাঠীকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। একটু চাপ দিতেই জানা যায় বাগচি তাকে প্রেগনেন্সির বিষয়টা উল্লেখ করতে মানা করেছিল। এটা শুনে দুর্গাবাবু রেগে গিয়ে বাগচিকে ডেকে পাঠায়। দুর্গাবাবু অলওয়েজ সৎভাবে কাজ করে, তারই আন্ডারে এমন একটা কাজ হয়েছে দেখে সে ভীষণ রেগে যায়। বাগচিকে ট্রান্সফার করে দেওয়ারও ডিসিশন নেয়। এদিকে অহনার ফ্যামিলিও দাবি করে তারা অহনার প্রেগনেন্সির বিষয়ে কিছু জানতো না। শুধু তাই না, কেস সলভ করতে দেরি হওয়ায় ধীরাজ একটা চাল চালে। কলকাতার সবচেয়ে জনপ্রিয় নিউজ চ্যানেলের উপস্থাপক অনির্বাণ ধীরাজ তাকে ঘুষ দেয় রিটার বিরুদ্ধে নিউজ প্রচারের জন্য। মোটা অঙ্কের ঘুষ পেয়ে অনির্বাণ তাই করে। সে প্রচার করে যে এমন একটা সেন্সিটিভ কেস রিটার মতো ড্রাঙ্ক একজন অফিসারকে দেওয়াটাই ভুল হয়েছে। শুধু তাই না, রিটার পাস্ট হিস্ট্রিও বেশ বাজেভাবে নিউজে তুলে ধরে। এইসব দেখে রিটা পাত্তা না দেওয়ার ভান করলেও ভেতরে ভেতরে আরও ডিপ্রেসড হয়ে পড়ে। এদিকে সেদিন রিটার মা জেনিসের বার্থডে ছিল, এই কারণে অর্জুনকে সাথে নিয়ে বাসায় আসে রিটা। বার্থডে পার্টিতে শুধু ছিল জেনিস, বার্থা আর লিসা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রিটা আর অর্জুন অহনার মার্ডার কেস নিয়ে কথা বলছিল। তখন রিটা ডিসিশন নেয় অহনা ডেটিং অ্যাপের মাধ্যমে যাদের সাথে দেখা করেছিল পরদিন তাদের সবাইকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করবে। অর্জুনও এই প্রস্তাবে রাজি হয়। সেদিন অর্জুনের বাসাতেও একটা প্রোগ্রাম ছিল। রিটা সেটা মনে করিয়ে দিলে অর্জুন বাসায় ফিরে আসে। আসলে সেদিন ছিল অর্জুনের স্ত্রী আর মেয়ের মৃত্যুর 1 বছর পূর্তি, যে কারণে অর্জুনের বাবা বাসায় পূজা রেখেছিল। প্রফেশনাল লাইফে যতই স্ট্রং থাকুক, পার্সোনাল লাইফে অর্জুন আর রিটা দুজনেই ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তো পরদিন অহনা ডেটিং অ্যাপ থেকে যাদের সাথে ডেট করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর জানা যায় তারা সবাই একটা পর্যায়ে গিয়ে যখন অহনাকে টাচ করার চেষ্টা করেছে তখনই অহনা তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, কাছে আসতে দেয়নি। এই কথা শুনে রিটা আর অর্জুনের সৈকতের কথা বিশ্বাস হয় যে অহনা আসলেই এমন ছিল। কিন্তু কেন? রিটা অহনার সাইকিয়াট্রিস্ট সন্দীপের সাথে দেখা করতে যায়। সন্দীপের কাছে এসে জানতে পারে অহনা নিজের ভাই সঞ্জয়কে বেশ ভয় পেত, এই কারণে কোনো রিলেশনও তেমন জড়াতো না। তো এখান থেকে অফিসে যাওয়ার পর কমিশনার রিটাকে ডেকে পাঠায়। রিটা কমিশনারের অফিসে গিয়ে দেখে বাগচি আর তার অ্যাসিস্ট্যান্ট ত্রিপাঠী বসে আছে। তারা রিটার বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছে যে রিটা তাদেরকে ভয় দেখিয়ে অহনার প্রেগনেন্সির বিষয়ে মিথ্যা বয়ান দিতে বলেছে। রিটার কাছে অহনার প্রেগনেন্ট থাকার কোনো প্রমাণ ছিল না। এখন বাগচি সেটা সরাসরি অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধে নালিশ করতে আসায় রিটারও কিছু করার ছিল না। নিউজে রিটার বিরুদ্ধে উল্টাপাল্টা প্রচার, কেস সলভ করতে না পারা, আর এখন এসে বাগচির এই রিপোর্ট, সব মিলিয়ে কমিশনারের কাছে রিটার কথা শুনতে হয়। কমিশনার তাকে অহনার এই কেস থেকে সরিয়ে দেয়। শুধু তাই না, ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে রিটাকে ট্রান্সফার করে দেওয়া হয় ওমেন্স সেকশনে। তাহলে কি রিটা আর অহনার মার্ডার কেসে তদন্তে থাকতে পারবে না? তো যাই হোক, অনির্বাণ টিভিতে রিটাকে নিয়ে উল্টাপাল্টা নিউজ প্রচার করায় সেটা দেখে অর্জুন রেগে যায়। সে সোজা সেই চ্যানেলের অফিসে গিয়ে অনির্বাণের সাথে দেখা করে। অনির্বাণ তখন নিউজ প্রচারের জন্য লাইভে যাচ্ছিল। অর্জুন যাওয়ার আগেই অনির্বাণের বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে গিয়েছিল। সে জানতো অনির্বাণ কি কি অনৈতিক কাজের সাথে জড়িত। তো সে অনির্বাণকে এসব কাজের জন্য গ্রেপ্তার করার হুমকি দেয়। অনির্বাণ বিনিময়ে ঘুষ অফার করলে অর্জুন জানায় যদি অনির্বাণ নিউজে রিটার বিরুদ্ধে বলা সব অভিযোগ ফিরিয়ে নেয় আর ক্ষমা চায়, একমাত্র তবেই সে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। বাধ্য হয়ে অনির্বাণ এতে রাজি হয়, কারণ সব কুকর্ম ফাঁস হওয়ার চেয়ে টিভিতে সরাসরি রিটার কাছে ক্ষমা চাওয়াটাই বরং বেটার। এদিকে অনন্যা অর্জুনকে নির্জন একটা জায়গায় ডেকে নেয় কথা বলার জন্য। আসলে জিজ্ঞাসাবাদের জন্য অর্জুনই অনন্যাকে দেখা করতে বলেছিল। অনন্যা অর্জুনকে জানায় সঞ্জয় অহনাকে নিয়ে একটু বেশি অবসেসড। বিয়ের আগে সে ভেবেছিল অহনা তার বোনের মতো হবে, কিন্তু বিয়ের পর যখন দেখল সঞ্জয় অহনাকে নিয়ে বেশি পাগলামি করে, তাদের সম্পর্কের চেয়েও অহনা সঞ্জয়ের কাছে অনেক বড়, তখন থেকে তার আর অহনাকে ভালো লাগতো না। যদিও সে অহনাকে বেশি দিন পাশে পায়নি, কারণ বিয়ের কিছুদিন পরেই অহনা বাড়ি থেকে বেরিয়ে যায়। অনন্যা আরও জানায় অহনা সঞ্জয়কে একটু বেশি ভয় পেত। একবার সে সঞ্জয়ের সাথে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেখানেই তার চোখে পড়ে অহনা একটা ছেলেকে নিয়ে ডেটে এসেছে। সে ভেবেছিল অহনার সাথে গিয়ে দেখা করবে, কিন্তু অহনা সঞ্জয়কে দেখার পর সঞ্জয় তাকে দেখার আগেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। অনন্যা জানায় অহনার মৃত্যুর পর সে ভেবেছিল এবার অন্তত সঞ্জয় তাকে নিয়ে সিরিয়াস হবে, কিন্তু তাও হয়নি। এই কারণে সে ভেবেছে এই সম্পর্ক আর কন্টিনিউ করবে না, সঞ্জয়ের থেকে ডিভোর্স নেবে।
অর্জুন অনন্যাকে বলে একমাত্র সেই পারবে অহনার বাড়ির ভেতরের খবর পুলিশকে দিতে, তাই সে যদি হেল্প করত তাহলে খুব উপকার হতো। অনন্যা জানায় কোনো ইনফরমেশন পেলে সে অর্জুনকে জানাবে। এদিকে এই খবর জানাতে অর্জুন রিটার সাথে দেখা করতে বারে যায়। রিটা সেখানে বসে ড্রিঙ্ক করছিল। অর্জুন কেসের বিষয়ে বলতে গেলে রিটা জানায় সে আর এই কেসের সাথে জড়িত নেই। প্রোটোকল অনুযায়ী এখন অর্জুনের উচিত হবে না কেসের কোনো ইনফরমেশন তার সাথে শেয়ার করা। অর্জুন এরপরও বলতে গেলে রিটা সরাসরি জানিয়ে দেয় এই কেসে তার আর কোনো ইন্টারেস্ট নেই। এদিকে টিভিতে তখনই নিউজে অনির্বাণ রিটার কাছে ক্ষমা চাচ্ছিল আর বলছিল রিটার বিরুদ্ধে আসা সমস্ত তথ্যই মিথ্যা প্রমাণ হয়েছে। এই নিউজ দেখে রিটা বুঝে যায় কাজটা অর্জুন করেছে, এই কারণে তাকে ধন্যবাদও জানায়। অর্জুন যখন বুঝতে পারে রিটা অহনার এই কেসে আর আগ্রহ দেখাচ্ছে না, তখন সে বার থেকে চলে আসে। এদিকে কমিশনার পার্সোনালি অর্জুনকে ডেকে নেয় আর কেসটা তাকেই লিড করতে বলে রাজুকে সাসপেক্ট বানিয়ে কেস ক্লোজ করে দিতে বলে। অর্জুন রিটাকে ছাড়া এই কেস কন্টিনিউ করতে চাচ্ছিল না, তাছাড়া কিভাবে কি করবে সেটাও বুঝে উঠতে পারছিল না। তাই প্রেসের কাছে রাজুকে খুনি হিসেবে প্রেজেন্ট করে সে কেসটা ক্লোজ করে দেয়। এদিকে রিটাকে একজন এক্স পুলিশ অফিসারের ওয়াইফের একটা কেস দেওয়া হয়। সেই মহিলা কমপ্লেন করেছে তার বাসায় কেউ তার দিকে তাকিয়ে থাকে। রিটা তদন্ত করতে গিয়ে দেখে মহিলার মাথায় সমস্যা আছে, এই কারণে সে এমন কথা বলছে। তাই মহিলাকে মানসিক রোগের ডাক্তার দেখানোর পরামর্শ দিয়ে সে কেসটা ক্লোজ করে দেয়। কমিশনার এটা নিয়ে রিটাকে ডেকে কথাও শোনায়। সে বলে রিটার ডিউটিতে থাকা অবস্থায় ড্রিঙ্ক করে বলেই কোনো কেস ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না। রিটার আসলে কিছুই করার ছিল না, সে তাই চুপচাপ কমিশনারের কথা শুনে চলে আসে আর এই বোরিং কাজগুলি করতে থাকে। অর্জুন অহনার কেস ক্লোজ করার পর নার্কোটিক্স ডিপার্টমেন্টে কাজ শুরু করে। সেখানকার অফিসার ছিল মুখার্জি। যে পরিমাণ ড্রাগ উদ্ধার করা হতো তার খুব অল্প পরিমাণই খাতায় উল্লেখ করে বাকিটা নিজে রেখে দিত মুখার্জি। অর্জুনকেও সেম কাজ করতে বললে অর্জুন তা করে না। কাজের ফাঁকে ফাঁকে অর্জুন রিটার দিকে তাকিয়ে থাকতো, তার দিকে নজর রাখত। এর মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা বড় পার্টির আয়োজন করা হয়। সেখানে অর্জুন রিটা সহ সব পুলিশই উপস্থিত ছিল আর চিফ গেস্ট ছিল সিএম। পার্টিতে অর্জুন রিটার সাথে কথা বলতে চাইলেও রিটা সেভাবে রেসপন্স করে না। দুর্গাবাবুর সাথে দেখা হলে দুর্গাবাবু রিটাকে সরি বলে আর জানায় বাগচিকে সে ট্রান্সফার করে দিয়েছে। এদিকে অনন্যা সঞ্জয়কে ডিভোর্স নেওয়ার ডিসিশনের কথা জানালে সঞ্জয় তাতে রাজি হয়। সঞ্জয় পতিতালয়ে একটা মেয়ের কাছে রেগুলারই যেত। অনন্যার দিকে তার কোনো আকর্ষণই ছিল না। অন্যদিকে অহনার মার্ডার কেসের তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করায় ধীরাজের ওপর ননি ক্ষিপ্ত ছিল। সে কিছু একটা জানতো, কিন্তু সেটা প্রকাশ করার কোনো উপায় তার ছিল না। এর মধ্যে অনন্যা আরেকবার অর্জুনকে একটা রেস্টুরেন্টে দেখা করতে ডাকে। তবে এবার সে শুধুই অর্জুনের সাথে দেখা করতে চাচ্ছিল, দেওয়ার মতো কোনো ইনফরমেশন তার কাছে ছিল না। তো রিটা ডিসিশন নেয় নিজেকে শুধরে নেয়ার। তাই সে একটা রিহ্যাব সেন্টারে কাউন্সিলিংয়ে জয়েন করে, পাশাপাশি মদ্যপানও বন্ধ করে দেয়। এদিকে নার্কোটিক্স ডিপার্টমেন্টের একটা তদন্তে গিয়ে অর্জুন একটা পরিত্যক্ত ফ্যাক্টরির শুকনো সুইমিং পুলে অহনার সেম প্যাটার্নের একটা মেয়ের ডেড বডি খুঁজে পায়। তবে কি একই ব্যক্তি এই খুনটাও করেছে? খুনি কি তবে কোনো সিরিয়াল কিলার? তো যাই হোক, রিটা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা শুরু করে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে, ড্রাগ রিহ্যাব সেন্টারে কাউন্সিলিংও যায়। তবে ব্যাপারটা সে জেনিসকে জানায়নি। একদিন রিটা সন্দীপকে একটা রেস্টুরেন্টে ডেকে নেয় কথা বলার জন্য। আসলে সে সন্দীপের কাছে জানতে চাচ্ছিল তার কেসে সেই মহিলা যে বলেছে কেউ তাকে দেখছে, এটা কি ধরনের রোগ। তবে সন্দীপ উল্টো রিটাকেই বলে রিটার যদি কোনো ধরনের হেল্পের দরকার হয় তাহলে যেন সে জানায়। সন্দীপ তাকে পেশেন্টের মতো ট্রিট করায় রিটা কথা শেষ না করেই সেখান থেকে উঠে চলে আসে। একদিন সে বিষণ্ণ মন নিয়ে তার বাবার কবরের কাছে বসেছিল। এমন সময় সেখানে অর্জুন আসে আর জানায় অহনার সেম প্যাটার্নে আরেকটা মেয়ের মার্ডার হয়েছে। সে রিটার কাছে হেল্প চায়। এবার রিটা হেল্প করতে রাজি হয়, যদিও কাজটা তার ডিউটির বাইরে। ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করার পর রিটার কেবিন থেকে অহনার মার্ডার কেসের তদন্তের যে ক্লিপবোর্ড ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছিল। অর্জুন নিজে আবার সেটা ফিরিয়ে নিয়ে আসে আর তারা একসাথে এই কেসের তদন্ত শুরু করে। দুটো মার্ডারের প্যাটার্ন মিল থাকলেও ভিকটিমদের মধ্যে তেমন কোনো মিল ছিল না। শুধু দুজনই মেয়ে আর বয়স 20-এর কোঠায়, এটুকু বাদে। এই কারণে রিটা আর অর্জুন খুনের মোটিভ বুঝে উঠতে পারছিল না। অর্জুন আর রিটা একদিন একটা হোটেলে খাবার খাচ্ছিল।
এমন সময় রিটার চোখে পড়ে সন্দীপ কোনো এক মেয়েকে বিদায় দিচ্ছে। মেয়েটা চলে যাওয়ার পর রিটা ইশারায় হাই বললে সন্দীপ এগিয়ে আসে, আর সন্দীপ আসতেই অর্জুন সেখান থেকে চলে যায়। রিটা সন্দীপের কাছে সেদিনের ব্যবহারের জন্য সরি বলে। এরপর সেদিন যে বিষয়ে হেল্প চাইতে এসেছিল সেই বিষয়ে আবার হেল্প চায়। সন্দীপ মজা করে বলে সে ফ্রিতে ট্রিটমেন্ট দেয় না। ফি হিসেবে সে রিটার সাথে খাবার খেতে চাইলে রিটা সন্দীপকে পরের শুক্রবার নিজের বাসায় ইনভাইট করে। এদিকে অনির্বাণ যখন নিউজে অহনার সেম প্যাটার্নে আরেকটা মার্ডার হয়েছে বলে প্রচার করে, তখন অহনার কেস রিওপেন করার জন্য পুলিশ ডিপার্টমেন্টে চাপ আসতে থাকে। কারণ দুটো মার্ডারের প্যাটার্ন এক হতে পারে, খুনিও একই জন। যদি জেলে বন্দি রাজুই খুনি হয়ে থাকে তবে পরের খুনটা করল কে? এবারে যে মেয়েটা খুন হয়েছে তার নাম উষা। উষার নিজের ফ্যামিলি নেই, সে শ্বশুর বাড়িতে থাকতো। রিটা আর অর্জুন তদন্ত করতে উষার শ্বশুর বাড়িতে যায়। সেখানে থাকতো শুধু উষার শ্বশুর জেইন, শাশুড়ি মিসেস জেইন আর হাজবেন্ড হেমন্ত। জিজ্ঞাসাবাদের সময় হেমন্তের ফ্রেন্ড অঙ্কিত উপস্থিত ছিল। জেইন জানায় তাদের কোনো পারিবারিক শত্রু ছিল না। তার ওপর উষাও খুব ভালো মেয়ে ছিল। তার এমন কোনো শত্রু ছিল না যে এভাবে নৃশংসভাবে খুন করতে পারে। খুন হওয়ার দিন উষা নিজের ফুফু শাশুড়ির বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিল। উষার স্বামী হেমন্ত জানায় সেদিন সে ব্যবসায়িক কাজে রাঁচিতে ছিল, তবে সেদিনই ফিরেও এসেছে। অঙ্কিত জানায় সে এয়ারপোর্টে হেমন্তকে পিক করতে গিয়েছিল। রিটা অহনা আর উষার মার্ডারের প্যাটার্ন মিল খুঁজে পেলেও তাদের মধ্যে কোনো কানেকশন খুঁজে পাচ্ছিল না। সে তাই উষার শ্বশুরবাড়ির সবাইকে জিজ্ঞাসা করে তারা কোনোভাবে অহনাকে চেনে কিনা। তারা জানায় তারা চেনে না। তো এখানে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো ইনফরমেশন পায় না রিটা, যদিও পরবর্তীতে ময়নাতদন্তে জানা যায় উষার অ্যাবর্শন করানো হয়েছিল। এরপর তার ধারণা হয় হয়তো এদিক থেকে অহনার মার্ডারের সাথে উষার মার্ডারের কোনো মিল থাকতে পারে। উষার ফোন কোথাও পাওয়া যায়নি, তবে তার ফোনের ক্লাউড ব্যাকআপ করার চেষ্টা চলতে থাকে। আইটি ডিপার্টমেন্টের রহমান আর মৃণাল নামের দুইজন এই কাজটা দ্রুত গতিতে করছিল। এদিকে হেমন্ত আর অঙ্কিতের লোকেশন ট্রেস করে জানা যায় সেদিন হেমন্তকে রিসিভ করে অঙ্কিত বাড়ি ফেরেনি, বরং একটা হোটেলে গিয়েছিল। অর্জুন সেই হোটেলে খোঁজ করতে যায়। রিসিপশনে গিয়ে জানতে পারে অঙ্কিত এখানকার রেগুলার কাস্টমার, এমনকি তখনও সে হোটেলেই ছিল। রুম নাম্বার জেনে সেখানে গিয়ে অর্জুন দেখে একই রুমে বিছানা অপ্রীতিকর অবস্থায় হেমন্ত আর অঙ্কিত শুয়ে আছে। ধরা পড়ে যাওয়ার পর হেমন্ত কনফেস করে, জানায় সে একজন গে আর কলেজ জীবন থেকেই অঙ্কিতের সাথে তার সম্পর্ক। তার বাবা বিষয়টা জানার পর জোর করেই তাকে উষার সাথে বিয়ে দেয়। বিয়ের শুরুর দিক থেকে সে উষাকে ইগনোর করত। পরে উষাকে সত্যিটা বলার পরেও উষা তাকে সেভাবেই মেনে নেয়। উষা খুবই শান্তশিষ্ট মেয়ে, সে তার বাসায় হ্যাপি ছিল। তো হেমন্ত যদি গে হয় তবে উষার পেটে যে বাচ্চা ছিল তার বাবা কে? অর্জুন হেমন্তকে জিজ্ঞাসা করে উষার কোনো অ্যাফেয়ার ছিল কিনা। হেমন্ত জানায় সে এই বিষয়ে কিছুই জানে না, আর তার মনেও হয় না উষার কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ উষা খুব একটা বাড়ি থেকে বেরই হতো না। এদিকে ডিপার্টমেন্টে চাপ আসায় আর নিউজে অহনার মার্ডার কেস আবার আলোচনায় আসায় ধীরাজ রেগে যায়। সে সিএমকে কল করে ব্যাপারটা হ্যান্ডেল করতে বললে সিএম জানায় সে আর কিছুই করতে পারবে না, ব্যাপারটা তার আয়ত্তের বাইরে চলে গেছে। একবার তার কথায় কেস ক্লোজ করে রিটাকে ট্রান্সফার করেছে, এর বেশি আর সম্ভব না। এটা শুনে ধীরাজ রেগে গিয়ে হুমকি দেয় সে আর সিএম এর পার্টিতে ফান্ড দেবে না। সিএম তাকে বলে দেয় ফান্ড দেওয়ার মতো আরও অনেক লোক আছে। এরপর সিএম এই বিষয়ে কথা বলতে সুধীন্দু আর কমিশনারকে ডেকে নেয়। তারাই পরামর্শ দেয় রিটাকে এই কেসে ফিরিয়ে এনে কেস সলভ করতে পারলে নেক্সট নির্বাচনের জন্য সেটা ভালো একটা ক্যাম্পেইন হবে। এটা শুনে সিএম রিটাকে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। কমিশনার রিটাকে ডেকে জানায় তাকে আবার ডিটেকটিভ ডিপার্টমেন্টে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অহনার মার্ডার কেস রিওপেন করে তাকে লিড দেওয়া হবে। রিটা কমিশনারকে জানায় সে এই কাজ করবে ঠিকই, কিন্তু কেসের দায়িত্বে অর্জুনই থাকবে, আর এবার যেন তাকে আর তার কাজে বাধা দেওয়া না হয়। তো এদিকে অর্জুন আর রিটা উষাকে যে হসপিটালে অ্যাবর্শন করা হয়েছিল সেখানে যায়। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গোপনে অ্যাবর্শন, বাচ্চার জেন্ডার চেঞ্জ এই ধরনের কাজ চলছিল। সেখানকার লোকেরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও অর্জুন আর রিটা তাদেরকে ধরে ফেলে। এই কাজের সাথে জড়িত আছে এমন একজন এমএলএর নামও উঠে আসে। এখানকার একজন নার্সের কাছে রিটা জানতে পারে উষা অ্যাবর্শন করাতে চাচ্ছিল না, সে খুব কান্নাকাটি করত। তার হাজবেন্ডও তাকে দেখতে আসেনি, নিয়ে এসেছিল শ্বশুর। উষা এত মন খারাপ করে থাকতো বলেই নার্সের তাকে আলাদাভাবে মনে আছে। নার্স জানায় সে এসব অবৈধ কাজ সহ্য করতে পারত না, কিন্তু গরিব মানুষ, কী বা করার ছিল তার। আজকে রিটাকে দেখে সাহস পেয়েছে বলেই বলতে পেরেছে। হেমন্তের বাবা মা বলেছিল উষা বাচ্চা নিতে চাইতো না, অথচ বাস্তবে তারাই উষাকে অ্যাবর্শন করিয়েছে। কিন্তু কেন? এসব প্রশ্নের উত্তর পেতেই তারা হেমন্তের বাসার দিকে যাচ্ছিল। তখনই রহমান অর্জুনকে কল করে জানায় উষার ফোনের ক্লাউড থেকে একটা রেকর্ডিং পাওয়া গেছে।
সে রেকর্ডিংটা অর্জুনের ফোনে পাঠিয়ে দেয়, আর এটাই কেসের তদন্তের মোড় একদম পাল্টে দেয়। রেকর্ডিংয়ে উষা নিজের জীবনের কিছু কথা বলেছে। আসলে বিয়ের পর উষা যখন জানতে পারে হেমন্ত গিয়ে, তখন আর তার ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ তার গরিব বাবা অনেক টাকা খরচ করে তাকে বিয়ে দিয়ে ফেলেছিল। হেমন্তকে বাদ দিয়েই তার সবকিছু মোটামুটি ভালোভাবেই চলছিল। কিন্তু একদিন তার শ্বশুর তাকে রেপ করে, যেটা তার শাশুড়ি জানতো কিন্তু বাধা দেয়নি। এরপর উষা প্রেগনেন্ট হয়ে যায়, যদিও বাচ্চাটা ছিল তার শ্বশুরের। তবে উষা ভাবে বাচ্চার তো কোনো দোষ নেই, তাই সে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চাচ্ছিল। কিন্তু যখন তার শ্বশুর শাশুড়ি জানতে পারে বাচ্চাটা মেয়ে, তখন শ্বশুর তাকে নিয়ে গিয়ে জোর করে অ্যাবর্শন করায়। এর মধ্যেই তার বাবাও মারা যাওয়ায় তার আর কোনো পথ ছিল না, তাকে বাসা থেকে বেরিয়ে হতে দেওয়া হতো না। এমনকি তার ফোনও কেড়ে নেওয়া হয়েছিল। অনেকদিন পর ফোন হাতে পেয়ে তবেই সে এটা রেকর্ড করেছে, কাউকে শোনানোর জন্য নয়, শুধু নিজের কষ্টটা কিছুটা লাঘব হবে ভেবে, কারণ তার যাওয়ার কোনো জায়গা ছিল না। হেমন্ত নিজের জীবনের সমস্যা নিয়েই এত ব্যস্ত যে তাকেও সে কিছু বলতে পারেনি। এরপরেও তার শ্বশুর তাকে আরও অনেকবার রেপ করতে চেয়েছে। এই নরক থেকে তার মুক্তির কোনো উপায় ছিল না। এই রেকর্ডিং শুনে অর্জুন আর রিটা একদম স্তব্ধ হয়ে যায়, কথা বলার ভাষাও হারিয়ে ফেলে। তাহলে কি উষার শ্বশুর বা হেমন্ত উষার মার্ডারের সাথে জড়িত? এদিকে এর চেয়েও ভয়ানক ঘটনা ঘটেছে অহনার বাড়িতে। আসলে অহনার ভাই সঞ্জয় অহনাকে রেপ করত, এই কারণে সে অহনাকে নিয়ে এত পজিটিভ ছিল। এই ব্যাপারে ধীরাজ নিজেও জানতো, কিন্তু ছেলেকে বাঁচাতে সে মুখ খোলেনি, বরং এখনও সে ছেলেকে বাঁচানোর কাজই করে যাচ্ছিল। সঞ্জয় আসলে বিকৃত যৌনরুচির ছেলে। অহনার মার্ডারের আগে যখন সে বাড়ি থেকে চলে যায়, তখন থেকেই সঞ্জয় পতিতালয়ে রোশনি নামের এক মেয়ের কাছে আসতো। মেয়েদের স্কুল ড্রেস দেখলে তার বিকৃত যৌন চাহিদা জেগে উঠত। এই কারণে সে রোশনিকে সবসময় স্কুল ড্রেস পরিয়ে নিত। সঞ্জয় পতিতালয়ে যাচ্ছে শুনে ধীরাজ রোশনিকে কলকাতা থেকে মুম্বাইতে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে। এদিকে কিছু ইনফরমেশনের জন্য রিটা জনকে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। একসময় জন গোপনে নিজেই রিটাকে ডেকে নেয়, জানায় এখন বাইরে থাকলে তার বিপদ আছে। এই কারণে সে রিটাকে বলে তাকে জেলে দিতে। বিনিময়ে অহনার মার্ডার কেসের লিড হিসেবে সে রোশনির ঠিকানা দেয়। সেখানে গিয়ে অর্জুন আর রিটা সঞ্জয়ের বিকৃত যৌন চাহিদার বিষয় জানতে পারে। আর সেখানেই সঞ্জয়ের রোশনিকে দেওয়া স্কুল ড্রেস দেখে রিটা বুঝতে পারে এটা অহনা যে স্কুলে পড়তো সেই স্কুলেরই ড্রেস। তখন আর তার বুঝতে বাকি থাকে না অহনার পেটের বাচ্চাটা কার ছিল, আর কেনই বা সঞ্জয় অহনাকে নিয়ে এতটা পজিটিভ ছিল। তবে কি সঞ্জয় অহনাকে খুন করেছে? কিন্তু কেন? আর উষার সাথেই বা সঞ্জয় অহনার যোগসূত্র কি? তো যাই হোক, সন্ধ্যের বসে অর্জুন সঞ্জয়কে কাস্টাডিতে নিতে চায়। কমিশনারের কাছ থেকে পারমিশন নিতে গেলে কমিশনার জানায় সঞ্জয়ের ফ্যামিলি বেশ সম্ভ্রান্ত আর অনেক ওপরে তাদের হাত আছে। কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করতে চাইলে হিতে বিপরীত হতে পারে, তাই কমিশনার অর্জুনকে প্রমাণ নিয়ে তবেই আসতে বলে। এদিকে ধীরাজ তখন নিজের ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার পায়তারা করছিল। ননি ব্যাপারটা জানতে পেরে ধীরাজকে গিয়ে বলে সব জানার পরেও সে চুপ করে আছে কেন। সে নিজে আর চুপ করে থাকবে না, বরং মিডিয়াতে সব সত্যি বলে দেবে। এটা শুনে ধীরাজ ননিকে বলে তাহলে উল্টো লোকে ননিকেই দোষারোপ করবে, কারণ ননি অর্থ সম্পদের লোভে এত কিছুর পরেও মেয়েকে নিয়ে এখানেই থেকে গেছে, কোনো রকম প্রতিবাদ করেনি। সঞ্জয় তো অপরাধী, ধীরাজ যে এভাবে তাকে হেল্প করছে সে কারণে সেও অপরাধী। কিন্তু সব জানার পরেও চুপ থাকা ননি যেন এর চেয়ে বড় অপরাধী। কিন্তু সব জানার পরেও ননি ছিল অসহায়, তার কিছুই করার ছিল না। এদিকে উষা রেকর্ডিংয়ে বলেছিল কারো পরামর্শেই সে নিজের দুঃখের কথা ফোনে রেকর্ড করছে, যাতে মনের দুঃখ কিছুটা হলেও কমে। তবে প্রশ্ন হলো তাকে এই পরামর্শ কে দিয়েছে? রিটার জানা মতে উষার তো কোনো ফ্রেন্ডও ছিল না। রিটা উষার শ্বশুর, শাশুড়ি আর হাজবেন্ড হেমন্তকে তাদের কৃতকর্মের শাস্তি দেওয়ার জন্য ধরে আনে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে রোজ সন্ধ্যায় 2 ঘন্টার জন্য উষা হাঁটতে বের হতো। রিটার সন্দেহ হয় হয়তো তখনই উষা কোথাও একটা যেত। তো রিটা আর অর্জুন দুজনেরই সন্দেহ হচ্ছিল এই খুনগুলো কোনো সিরিয়াল কিলারের করা। তাই এই ধরনের কেস আগে পরে কোথাও আর হয়েছে কিনা সেটা তারা চেক করতে দেয়। তখন রহমান এসে জানায় সেম প্যাটার্নে একটা মার্ডার 2001 সালে হয়েছিল। যে রিপোর্টার এই নিউজ করেছিল তারা তার সাথে যোগাযোগ করে আর জানতে পারে একটা হসপিটালে এই ঘটনা ঘটেছিল, কিন্তু নিউজটা ফলো হয়নি কারণ একটা ডেড বডির মাথা কাটা হয়েছিল। রিপোর্টারকে এই নিউজটা দিয়েছিল মর্গের ওয়াচম্যান। রিটা আর্জেন্টলি মুম্বাইয়ের সেই হসপিটালে যায় ওয়াচম্যানের সাথে দেখা করতে, কারণ বাগচি সেম মেডিকেলে পড়েছে। রিটা সন্দেহ করে হয়তো বাগচি খুনি। সেদিন ছিল শুক্রবার। কথা মতো সন্দীপ রিটার বাসায় দাওয়াতে আসে। এসে দেখে রিটাই নেই, উল্টো সে যে দাওয়াত দিয়েছিল সেটাও ভুলে গেছে। কি আর করার, সন্দীপ রিটার মার সাথে গল্প টল্প করে ফিরে আসে। এদিকে শেফালি অর্জুনের কাছে সৈকতের নামে মামলা করেছিল।
সে বলেছে সৈকত তাকে আঘাত করেছে। শেফালির শরীরে আঘাতের চিহ্নও ছিল। অর্জুন সৈকতকে এমনিতেই দেখতে পারত না। তার ওপর এমন কমপ্লেন পেয়ে সে সৈকতকে ধরার জন্য খোঁজ লাগিয়ে দেয়। অবশেষে যখন সে সৈকতকে ধরতে পারে তখন সৈকত জানায় শেফালি ইচ্ছাকৃতভাবেই তাকে দিয়ে আঘাত করিয়েছে। সে এটা এনজয় করত। অর্জুন সৈকতকে উষার মৃত্যুর দিনের কথা জিজ্ঞেস করে সে সেদিন কোথায় ছিল। সৈকত জানায় সে ল্যাবেই ছিল। আসলে সৈকতকে ল্যাব থেকেও বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে রাতের বেলা লুকিয়ে গিয়ে কাজ করে। সৈকতের কথা মতো সিসিটিভি ফুটেজ চেক করে অর্জুন দেখতে পায় সৈকত সত্যি কথাই বলছে। তাই মার্ডার কেসগুলোতে আর সৈকতকে সাসপেক্ট ভাবার অপশন থাকে না। তবে শেফালির প্রতি ভায়োলেন্স করায় তাকে আটকে রাখে অর্জুন। এদিকে মর্গে সে ওয়াচম্যান এখন অ্যাডমিন অফিসে কাজ করে। সে জানায় এখানকার ডাক্তার তখন খুব অলস ছিল। অধিকাংশ সময় সে ছাত্রদের দিয়ে পোস্টমর্টেম করাতো। একদিন ছাত্ররাও কেউ না থাকায় ওয়াচম্যানকে দায়িত্ব দেওয়া হয়। সে গিয়ে দেখে একটা ছাত্র একটা ডেড বডির মাথা কেটে ফেলেছে। এটা দেখে সে ভয়ে পালিয়ে আসে। পুলিশ জানাজানি হলে হসপিটাল কর্তৃপক্ষ সেই ডাক্তারকে বহিষ্কার করে আর ওয়াচম্যানকে অ্যাডমিন অফিসে চাকরি দেয়। পাশাপাশি সেই ছাত্রকেও কলেজ থেকে বহিষ্কার করা হয়। তো লোকটা রিটাকে সেই ছাত্রের ফাইল দেয়। ফাইল থেকে নাম বা চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না। রিটা ফাইলটার ছবি তুলে ক্লিয়ার করার জন্য রহমানকে পাঠায় আর ফাইলে থাকা ঠিকানায় অর্জুনকে পাঠায়। অর্জুন নিজের টিম নিয়ে সেই ঠিকানায় গিয়ে দেখে একটা পরিত্যক্ত বিশাল বাড়ি। পরিত্যক্ত বাড়ি হলেও একটা রুমে মানুষ থাকার চিহ্ন পাওয়া যায়, কিন্তু তখন সেখানে কেউ ছিল না। এই কারণে অর্জুন দুজন কনস্টেবলকে বাইরে পাহাড়ে রেখে চলে আসে যাতে কেউ এখানে এলে খোঁজ পাওয়া যায়। এদিকে উষার ফোনের লোকেশন হিস্ট্রি থেকে একটা সাইবার ক্যাফের ঠিকানা মেলে যেখানে উষা যেত। অর্জুন সেই ক্যাফেতে গিয়ে উষা যে কম্পিউটার ইউজ করত সেটা তদন্তের জন্য তুলে আনে। সেখানকার হিস্ট্রি থেকে জানা যায় উষা আসলে মেয়েদের হেল্প করার অর্গানাইজেশনগুলোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। আর একটা অর্গানাইজেশনে সে গিয়েও ছিল। রিটা আর অর্জুন ভাবে এখানে হয়তো উষা যেত। তবে সেই অর্গানাইজেশনে গিয়ে তারা জানতে পারে উষা এখানে এসেছিল ঠিকই, কিন্তু এটা ছোট বাচ্চা মেয়েদের জন্য অর্গানাইজেশন। তাই এখানকার হেড সৃষ্টি উষাকে পরামর্শ দিয়েছিল কোনো পার্সোনাল কাউন্সিলরকে দেখানোর। রিটা জিজ্ঞেস করে সৃষ্টি কোথায় আছে। রিসিপশনিস্ট মেয়েটা দেখিয়ে দিলে রিটা আর অর্জুন সেদিকে তাকায়। আর যা দেখে তারা তা বিশ্বাসই করে উঠতে পারে না। এই মেয়েটাকেই তো তারা সেদিন রেস্টুরেন্টে সন্দীপের সাথে দেখেছিল। এমন সময় রহমান রিটার কাছে সেই ছাত্রের ছবিটা ক্লিয়ার করে পাঠায়। সেটা আর কেউই নয় বরং সন্দীপ। তবে কি খুনি সন্দীপ? তদন্তের মোড় পুরোপুরি ঘুরে যায়। তো যাই হোক, আসলে সন্দীপের একটা ডার্ক পাস্ট আছে। সে যখন ছোট তখন তার বাবা পঙ্গু ছিল, সবসময় হুইল চেয়ারে বসে থাকতো। তার মা অন্য লোকেদের সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়িয়ে টাকা ইনকাম করত। একদিন সন্দীপ সেটা দেখে ফেললে অপমানে তার মা গলা কেটে নিজেকে শেষ করে দেয়। এরপর থেকেই সন্দীপ অন্যরকম হয়ে যায়। সে খুব নিখুঁতভাবে পূজার বলি দেওয়া দৃশ্য দেখত। পাখিটাকে পেলেও গলা কেটে মেরে ফেলত। তার একজন বন্ধু ছিল যে তার এই বিষয় জানতো। তো সন্দীপ বড় হয়ে নিজের বাবাকেও এভাবে মাথা কেটে মেরে গুম করে ফেলে। সন্দীপের মার্ডার করার একটা প্যাটার্ন ছিল। সে মার্ডার করত একটাই ছুরি দিয়ে, আর সেটা আবার যত্ন করে রেখে দিত। খুন করাটা তার কাছে নেশার মতো হয়ে গিয়েছিল। তাই অহনা আর উষা যখন নিজেদের সমস্যার কথা বলতে তার কাছে আসে তখন সে তাদের কষ্ট দেখে জিজ্ঞাসা করেছিল তাদের ভয় কিসে। দুজনেই জবাব দিয়েছিল তাদের ধারণা এই সমস্যা কোনোদিন ঠিক হবে না। এই কারণেই তাদের ফাইলে সন্দীপ বেনেডিকশন লিখেছিল। এটা একটা ল্যাটিন শব্দ যেটা অন্তিম মুহূর্ত বোঝাতে ব্যবহার করা হয়। আর এই দুজনকেই সে খুন করেছে আর ভেবেছে তারা তাদের কঠিন জীবন থেকে মুক্তি পেল। তো সন্দীপ খুনের সাথে জড়িত এটা রিটা আর অর্জুন জানতে পারে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। তাই রিটা অর্জুনকে বলে সন্দীপের অফিসের বাইরে গিয়ে তার ওপর নজর রাখতে। অর্জুন নিজের কাজে চলে যায়। এদিকে রিটা যায় পঙ্কজ নামের একজন লোকের কাছে। আগের রুটিন কোয়েশ্চন হিসেবে রিটা যখন সন্দীপকে জিজ্ঞাসা করেছিল অহনার মৃত্যুর দিন সে কোথায় ছিল, তখন সন্দীপ জানিয়েছিল সে ছিল নিজের একজন রেগুলার রোগী পঙ্কজের কাছে। ইমার্জেন্সি হওয়ায় তাকে সেখানে যেতে হয়েছিল। তো পঙ্কজকে জিজ্ঞাসা করে রিটা জানতে পারে সন্দীপ আসলে সেই রাতে এখানে এসেছিল। এরপর রিটা সন্দীপের বিরুদ্ধে অন্য কোনো প্রমাণ কালেক্ট করতে বেরিয়ে যায়। আসলে পঙ্কজই সন্দীপের সেই ছোটবেলার বন্ধু। রিটা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সে সন্দীপের অফিসে কল করে জানায় সন্দীপ যেন ইমার্জেন্সি এসে তার সাথে দেখা করে। অফিস বন্ধ করে সন্দীপ যখন বেরিয়ে যায় তখন অর্জুন তার পিছু নেয়। এদিকে তখনই রিটা নিজের টিম নিয়ে সন্দীপের অফিস সার্চ করতে শুরু করে। অফিসের সবকিছু ওপেন থাকলেও একটা ড্রয়ার তালা দেওয়া ছিল। সেখানেই রিটা উষা আর অহনার ফাইল খুঁজে পায় যেগুলোর মধ্যে বেনেডিকশন লেখা ছিল। প্রমাণ পেয়ে রিটা অর্জুনকে কল দেয়। অর্জুন তখন ভিড়ের মধ্যে সন্দীপের পিছু নিচ্ছিল। সে রিটার কথা ঠিকমতো বুঝতে পারে না।
উল্টো ঝামেলায় পড়ে সন্দীপের ট্রেস হারিয়ে ফেলে। এদিকে উষার ক্রাইম সিনে উষা বাদেও আরেকজনের ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছিল। সেই ব্লাডের সাথে সন্দীপের ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাবে সন্দীপ খুনি, কিন্তু সন্দীপের ট্রেসই তো হারিয়ে গেছে। ওদিকে ফাইলের ঠিকানায় সেই পরিত্যক্ত বাড়িতে সন্দীপ গিয়ে নিজের ছুরি আর দড়ি নিয়ে বেরিয়েও আসে। কনস্টেবলরা খেলায় মত্ত থাকায় সেটা খেয়াল করে না। যখন তারা বিষয়টা খেয়াল করে ততক্ষণে সন্দীপ বেরিয়ে গেছে। তারা কল করে রিটা আর অর্জুনকে জানায়। টিম নিয়ে সে বাসায় এসে রিটা আর অর্জুন ভিকটিমদের ফোনগুলো খুঁজে পায়। সেখানে মায়ের সাথে সন্দীপের ছোটবেলার ছবিও ছিল। তো মার্ডার ওয়েপনের জায়গায় ওয়েপন না থাকায় রিটা বুঝতে পারে সন্দীপ তার পরবর্তী টার্গেটকে মারার জন্য বেরিয়ে গেছে। চাইলে এখনও নেক্সট ভিকটিমকে বাঁচানো সম্ভব। সে অর্জুনকে নির্দেশ দেয় সন্দীপের লোকেশন ট্রেস করতে। এমন সময় লিসা কল করে রিটাকে জানায় তার মা অসুস্থ, তারা তাকে নিজেদের বাসায় নিয়ে যাচ্ছে। রিটা যেন বাসায় গিয়ে প্রেসক্রিপশন নিয়ে আসে। অর্জুনকে দায়িত্বে রেখে রিটা প্রেসক্রিপশন নিতে নিজের বাসায় যায়। তখনই সন্দীপ এসে পেছন থেকে ক্লোরোফর্ম দিয়ে রিটাকে অজ্ঞান করে। যখন জ্ঞান ফেরে তখন রিটা নিজেকে আবিষ্কার করে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে। তার হাত পা বাঁধা। জ্ঞান ফেরার পর সন্দীপ তাকে জানায় সে কেন খুন করে, কিভাবে অহনা আর উষার দুঃখ সে দূর করে দিয়েছিল। অহনা আর উষা নিজের জীবনের আশা হারিয়ে ফেলেছিল, তাই সে তাদেরকে মুক্তি দিয়েছে। রিটা সন্দীপের সাথে কথা বলতে বলতেই হাতের বাঁধন খোলার চেষ্টা করে। বাঁধন থেকে হাত বের করতে গিয়ে সে নিজের একটা আঙ্গুলও কেটে ফেলে। এরপর সুযোগের অপেক্ষায় থাকে, কারণ তার ব্যাগ অস্ত্র সব দূরে রাখা ছিল আর সন্দীপের হাতে ছিল ছুরি। সন্দীপ মরার আগে রিটাকে জিজ্ঞেস করে তার সবচেয়ে বড় ভয় কি, কারণ তারও তো বাঁচার আশা হারিয়ে গেছে। সেও তো মদ্যপান করে দুঃখ ভুলে থাকার চেষ্টায় কোনো রকম দিন পার করছে। রিটা জানায় তার সবচেয়ে বড় ভয় হচ্ছে ভালোবাসা, কারণ সে যাদেরকে ভালোবেসেছে তাদেরকে হারিয়ে ফেলেছে। প্রথমে নিজের বাবাকে, এরপর নিতিনকে। নিজের বাবাকে হারানোর পর সে যখন ভেবেছিল সব শেষ হয়ে গেছে তখনই তার জীবনে এসেছিল নিতিন। কিন্তু নিতিনকেও হারিয়ে এখন তার সবচেয়ে বড় ভয় হচ্ছে ভালোবাসা আর মৃত্যু। সন্দীপ তাকে জিজ্ঞাসা করে এত কষ্ট নিয়ে সে বেঁচে আছে কিভাবে। রিটা জানায় বেঁচে থাকাটা হলো একটা চয়েস। একই ধরনের কষ্ট এক এক মানুষকে এক একভাবে প্রভাবিত করে। যেমন মদ্যপানে কেউ মরে যায়, কেউ আবার দীর্ঘ সময় বেঁচে থাকে। এত কষ্টের পরেও কারো বাঁচার ইচ্ছা থাকতে পারে। ব্যাপারটা সন্দীপ মেনে নিতে পারছিল না। সে রিটার জন্য তার পেশেন্ট হিসেবে একটা ফাইল বানিয়েছিল। সেটা দিয়ে কিছু একটা লিখে রিটাকে মারতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে রিটা নিজের হাতের বাঁধন খুলে ফেলেছিল। সে উল্টো সন্দীপকে আক্রমণ করে তার ছুরি কেড়ে নেয়। এরপর সেটা বসিয়ে দেয় সন্দীপের পায়ে। ব্যথায় সন্দীপ নিজের শক্তি হারিয়ে ফেলে। এরপর রিটা নিজের বন্দুক তুলে নিয়ে সন্দীপের দিকে তাক করে। পুলিশ ফোর্স এসে অ্যাম্বুলেন্সে করে সন্দীপকে নিয়ে যায়। রিটার আঙুল ভাঙা ছিল। অর্জুন তাকে জিজ্ঞাসা করে সুযোগ থাকা সত্ত্বেও কেন সে সন্দীপকে গুলি করে মারল না। জবাবে রিটা বলে যে ড্রাইভারের গাফলতির কারণে অর্জুন নিজের পরিবারকে হারিয়েছিল, অর্জুন চাইলে সে ড্রাইভারকে সেখানে গুলি করে মেরে ফেলতে পারত, কিন্তু মারেনি। সে যে কারণে মারেনি ঠিক সেই কারণে আজ রিটাও সন্দীপকে মারেনি। তখন রিটাকেও অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হয়। রিটা চলে গেলে সন্দীপ রিটার জন্য যে ফাইল লিখেছিল সেটা অর্জুন খুলে দেখে। রিটার ফাইলে সন্দীপ বেনেডিকশন লিখে সেটা কেটে দিয়ে লিখে রেখেছে রেডেমশন। তো সন্দীপের মৃত্যুদণ্ড হয়। অর্জুন আর রিটাও আগের মতো নিজেদের কাজে জড়িয়ে পড়ে। উষার শ্বশুরবাড়ির লোকেদের তো শাস্তি হয়েছেই, এবার সন্দীপেরও মৃত্যুদণ্ড হলো। এরপর কমিশনারের কাছ থেকে অর্জুন অহনার পরিবারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে নেয়। অবশেষে হয়তো অহনার প্রতি করা অবিচারেরও শাস্তি হতে যাচ্ছে। যাই হোক, আমাদের চারপাশে এমন একটা জগৎ আছে যে জগৎ সম্বন্ধে আমরা জানি না। ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা খারাপ মানুষেরও অভাব নেই। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যাতে অহনার পরিবার বা উষার শ্বশুরবাড়ির মতো মানুষেরা কারো কোনো ক্ষতি করতে না পারে। এমন পরিস্থিতিতে অহনা আর উষার মতো চুপ না থেকে সাহস দেখিয়ে উঁচু গলায় সেটা প্রকাশ করাটাই বরং বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে অপরাধী যেই হোক না কেন তার কোনো মাফ নেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।